যেমন গাজীপুরে একটা টিকটক পার্ক বলে একটা জায়গা আছে, যেখানে মানুষ টিকটক করতে যায়, বেসিক্যালি ওই জায়গাটা ভীষণ। তো সেইটার একটা ছোট ঘটনা দেখতে পারো চাইলে আমরা, দেখে আসি। যেখানে মানুষের কাজ হচ্ছে সবাই টিকটক বানায়। তো এই হচ্ছে মানে কি বলবো, বাংলাদেশের তোমার মানুষ সবাই দল বেঁধে টিকটক পার্কে গিয়ে টিকটক বানাচ্ছে। তো এদের অনেকেরই কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার বয়স, তাই না? এরা কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েই বিকেলের বেলা খেলার টাইমটাতে যাচ্ছে টিকটক পার্কে টিকটক বানাইতে, নাকি তার স্কুল কলেজ পড়াশোনা সব বাদ দিয়ে এই টিকটক পার্কে ঘোরাফেরা করছে? তোমার ধারণা কি? বা যদি একটা করতে হয়, কি বলবো, আমার ধারণা এরা পড়ালেখা ছেড়ে দিয়ে এইগুলাই করতেছে আর কি অনেকে। এবং বাংলাদেশে এরকম এখন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যারা এইসবই করতেছে, মানে শুধু যে টিকটক করতেছে তা না। যেমন তুমি এরকম আছে, প্রচুর ভিডিও আছে যেখানে প্রচুর ঘটনা আছে, যেখানে দেখা যায় যে এই বর্ষাকালে শত শত ছেলে তারা হচ্ছে একটা বড় বোট বা লঞ্চ ভাড়া করে, সেটাতে হচ্ছে তোমার মিউজিক সিস্টেম, লাইটিং টাইটিং এইসব নিয়ে তারা হচ্ছে মানে পুরো একটা ফুল মানে 5,000 ভলিউমে মিউজিক বাজিতে বাজিতে মানুষজনের বাসা বাড়ির পাশ দিয়ে নৌপথে চলাচল করে আর কি। এবং অশ্লীল নাচ গান করতে থাকে, এবং তার কেউ কেউ হচ্ছে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেগুলা হচ্ছে মানে কি বলবো, মানে সেগুলো নিয়ে নাচতে নাচতে তারা চলাফেরা করে। এরকম দেখছি। আবার একদল আছে যারা তোমার ট্রাকের মধ্যে মিউজিক সিস্টেম নিয়ে সেখানে তারা হচ্ছে এই ডিজে গান টান লাগায়, তারা হচ্ছে ঈদের সময় বা ঈদ ছাড়াও যখন মন চায় তখন দেখা যাচ্ছে তারা ফুল ভলিউমে এরকম 5,000 ভলিউমে তারা দিয়ে তারা নাচতে আসতে যাচ্ছে। এই তো তারা পড়াশোনা করতেছে কখন আমি যাই না। সো আমার এই জন্য ধারণা আর কি যে তারা হয়তো পড়াশোনা ছেড়ে দিয়ে এই ইয়েগুলোতে কাজগুলোতে লিপ্ত হয়েছে। ভালো ফলোয়ার টলার আছে, মনিটাইজেশন হয়নি, এই জন্য এই কাজটা করতেছে। তাদের যদি আলটিমেটলি যদি তাদের 20-25 হাজার টাকা নিয়ে যদি বেতনের কাজ করতে হয়, তাহলে এখন থেকেই শুরু করো। ফলোয়ার বানাইলো, ভিডিও টিডিও করলো, তাহলে দিকে I'm obviously joking about that. Okay. So সিরিয়াসলি দেখছো যে আসলে তো বেনিফিট কস্ট অ্যানালাইসিস করলে, অর্থনৈতিকভাবে দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, মানে তুমি যদি কমন সেন্স ইয়েটিয়ে বাদ দিয়ে শুধু অর্থনৈতিক জায়গা থেকে দেখো, মেবি তোমার তো এটা কথা তো যুক্তি আছে, এবং অনেকে তো সেই যুক্তিটাকে ব্যবহার করেন। এটা তো আমরা দেখছি। যেমন গত বছর একটা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী ফেল করার পরে তার মা তার সেই ফেল করা নিয়ে বেশ ট্রল হয়েছিল। তখন তার মা বলতেছিল যে আমার মেয়ে হচ্ছে ফেল করুক, সে তো অনেক টাকা কামায়, এরকম একটা মন্তব্য আমরা শুনছি তার কাছ থেকে। সেটাই এটা অলরেডি অনেকে তো ব্যবহার করছে এই প্র্যাকটিসটা। সে এই বয়সে যে টাকাটা কামাচ্ছে, যে GPA-5 পেলে বা এত টাকা কামাইতো, এই বয়সে ইভেন ভবিষ্যতেও তো কামানোর কোনো গ্যারান্টি নেই সেই বয়সে যে টাকা কামাচ্ছে। So there's a new market, there's a new thing. So if you're just trying it, it's like it's just half empty, half full kind of observation. মানে কোনো opportunity যদি না থাকে, so let it be, like, man, like just let them do whatever they want to do. Let them have fun, let them. না, এই প্রসঙ্গে তাইলে আরেকটা করা যায় যে আমরা যেমন এইটাই দেখতেছি একটা কি বলবো যে প্রবলেমেটিক একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু দেখতেছি যে মানুষের যে দলে দলে, আমরা হয়তো অনুষ্ঠানের শেষ দিকে আমরা খুবই ব্রিফলি এই প্রসঙ্গে লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করি আর কি, যে মানুষ দলে দলে দেখলাম যে 5 মিনিটের মতো মানুষ দলে দলে যাচ্ছে, তোমার দেশ ছাড়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে যেখানেই হোক, মধ্যপ্রাচ্যে বা ওই
পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে বা দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, জাপান, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপর ওইদিকে মালদ্বীপ বা মালদ্বীপে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে, তারপরেও যাচ্ছে। তারপর এরকম অনেক দেশে দেখছি আমরা, যেখানে মানে মানে ওই যে তারপরে আমরা ইয়েতে তো দেখি যে ইউরোপে যাওয়ার জন্য যে গেম মারার যে ব্যাপারটা, জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করা গ্রিসের মাধ্যমে, সেইটা অনেকে যে জানে যে রিস্ক আছে, মারা যেতে পারে। আবার বাংলাদেশ থেকে নৌপথেও যেমন ইয়েতেও যায়, থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, এদিকেও তো যায়। আমি যতটুকু শুনলাম তোমার কাছেই, সেই জায়গা থেকে মানুষের মধ্যে এই যে এত কিছু রিস্ক টিস্ক সবকিছু জেনে শুনেও মানুষের মধ্যে মানে দেশ ছাড়ার একটা প্রবণতা আছে আর কি। তো সেইটাও কি এটার পেছনে কাজ করে কিনা, যে আমার তো মূল টার্গেট হচ্ছে সামহাও দেশ ছাড়া, সো অত পড়াশোনা করেই বা কি হবে, আমি আপাতত গায়ে গতরে শারীরিকভাবে সুস্থ থাকি, ইয়ে করি, আমার কাজ মূলত সামহাও মালয়েশিয়া যাওয়া, সামহাও ইউরোপের একটা দেশে ঢুকতে পারা, তারপর সেখানে গিয়ে আনস্কিল কাজ করলাম, বা পরে স্কিল কাজ যদি আমি সুযোগ পাই তো সেটা শিখে নিলাম, সমস্যা নাই। কিন্তু ওই যে তুমি যেটা বলে আমার 20-25 হাজার টাকা কামানোর চাইতে যদি সেটাই উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আমি সেটা ইউরোপে গিয়ে আমি তো কফির দোকানে কাজ করেই কামাইতে পারতেছি। সো অত কষ্ট করারই বা কি প্রয়োজনীয়তা আছে আসলে? এইটাও কি একটা ব্যাপার কিনা? এটাই কানেক্টেড কিনা? অবজারভেশন আপনার যে হলে মানে গভর্নমেন্ট হলে এডুকেশনের থ্রুতে যে একটা কর্মসংস্থান মানে ওয়ার্ক বা কিছু একটা গ্যারান্টি সেটা তো দিতে পারছে না। মানে দেশ তো এটা অফার করতে পারছে না। যদি মাইগ্রেন্টরা যদি এত বড় রিস্ক জীবনকে যদি সামনে মানে মুখের সামনে রেখে যদি তারা যদি সমুদ্রে পার হচ্ছে, অনেকজন মানুষও মারা যাচ্ছে, আমার কাছে মনে হয় না গভর্নমেন্টের কাছে এটা কোনো ডেটা আছে আর they really care about this things. সো এই রিস্কটা নিয়ে যাচ্ছে তারা জাস্ট খালি গিয়ে কাজ করার জন্য, যে কোনো ধরনের কাজই বললেন, জাস্ট কাজ করার জন্য। লাইক তার মানে তো ক্লিয়ার যে খালি পড়াশোনা করে they know that they're not going to be able to make it in this country. They need to leave this country eventually. So why not just do it now? তো আমি কিন্তু বলতেছি না, আমি দেখেছি ভালো ভালো ইউনিভার্সিটি থেকেও মানে প্রাইভেট ইউনিভার্সিটি বা অনার্স করেছে তারাও ওদিকে এই জার্নিটা জাস্ট টু মেক ইট টু ইটালি পর্যন্ত যাওয়ার জন্য। তো দিস ইজ স্যাড বাট দ্যাটস দ্য রিয়ালিটি। এই গাজীপুরে যে টিকটক পার্কটা দেখাতেছেন, রিয়ালিটি, হ্যাঁ এটা একটা রিয়ালিটিতে পরিণত হচ্ছে। ছেলে মেয়ে খারাপ হচ্ছে না, যে ট্র্যাকের উপরে উঠে যে নাচেন বলতেছে বড় এক্সপিরিয়েন্স সাথে হচ্ছেও, at some point he will also realize that I need to take the crowd as well. এটা সে হচ্ছে না, মানে at this point মানে disappointing। আমি আসলে কি বলবো, so বরং মাইগ্রেন্ট ক্রাইসিস এত হরিবল, এটাই যদি বাংলাদেশিদের জন্য একটা ব্লিক ফিউচার, হয়তো অনেকে ওই ফিউচারের জায়গা থেকেই হয়তো একটা নিজের ভবিষ্যৎ না দেখার কারণেই সে হয়তো এই রিস্কটা নিতে রাজি হয় আর কি, যে আচ্ছা আমি নিজেকে এখানে দেখি না, যে সামহাউ আই ক্যান ডু সামথিং ইন হিয়ার। তো তার সাথে আমার একমাত্র অল্টারনেটিভ হচ্ছে যেখানে অন্য কোথাও গেলে অন্য কারো করে আমি কাজ করলাম, বাট আমি স্টিল মেকিং, আমাকে রিস্ক নিতে হচ্ছে না হয়তো, বা আমি সে আমাকে মাস শেষে বেতন দিচ্ছে, আমাকে টাকাটা আর্ন করার জন্য আমি জাস্ট পরিশ্রম করতেছি, আমাকে ওইভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে না, বা অপরচুনিটিটা আমাকে ক্রিয়েট করতে হচ্ছে না, আমি এখানে জাস্ট কাজ করার মাধ্যমে এই আর্নিংটা করতে পারতেছি। এটা হলে আরেকটা জিনিস যেটা কাজে বেশ, সেটা হলে যে এখন এলাকার লোকজন বা বন্ধু বান্ধব স্বজন যারা গিয়েছে তাদের কাছ থেকে যখন শুনে যে এই অ্যামাউন্টের টাকাটা আর্ন করতে পারবে, এটাও একটা বিগ রোল প্লে করে, যে ওকে আই শুড, আমি আসলে এই জার্নিটা নেওয়া উচিত আমার, জাস্ট কারণ বাংলাদেশে সে কখনোই ওই বেতনটা পেত না, এটাই তো তার একটা বড় কারণ। সে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে সে ওইখানে যে কাজটা করছে, ওই কাজটা করে বাংলাদেশে একই মানের বেতন পাওয়া তো সম্ভাবনা কম, বা সে ওই কাজটাই হয়তো পেত না। এর একটা
এটা খুবই দুঃখের একটা বিষয়। এটা আমার অ্যান্সার নাই যে কেন পাবে না বাংলাদেশে, কেন হোয়াটস স্টপিং, মানে কেন আমরা না, একটা ইকোনমি তো তুমি চাইলেই হতে পারে না যে এখন তুমি সিঙ্গাপুরে যে পানির বোতলের দাম $5 নিচ্ছে, বাংলাদেশে কি সেই বোতলের দাম $500 নিতে পারে কিনা সাধারণ না, কনজিউমার? সেটা তো তাহলে তো নিতে পারবে না। But হলে কি তোমার আমাদের তো ওটাকে চিন্তা করতে হবে যে তাদের যে কস্ট, তাদের যে আয় ভার্সেস ব্যয়, ওটার একটা রেশিও তারা মেনটেন করার চেষ্টা করে। সো সেক্ষেত্রে হলে গিয়ে ইট ডাজন্ট মেক এনি সেন্স ইন বাংলাদেশ to buy something $500 দিয়ে কেনার জন্য বাংলাদেশের জন্য পারফেক্ট স্ট্রাকচার বলে গিয়ে $10। হুম। তো আমার কাছে যেটা মনে হয় যে হলে গিয়ে হচ্ছে যে ওই দেশগুলোর কি মানে আমার দেশ কেন পারবে না? মানে আমার দেশ না, আমাদের দেশের মানে তো ওই একই পর্যায়ে জীবনযাপনের জন্য তুমি যদি এখন একটা হোটেলে চাকরি করে, মনে করো রাজশাহীতে একটা শহরে হোটেলে একটা কাজ করে একজন ছেলে, তাকে তুমি 50,000, 60,000, 80,000 টাকা বেতনে কি তাদের কাজ করে? আমার কাছে মনে হয় না। ম্যানেজার করলেও করতে পারে, বাট বাকিরা মনে হয় করছে না। তো চলে যাবে। বা ইভেন ঢাকাতে হোটেল না হোক রেস্টুরেন্টে কাজ করে, তার যে বেতন, সেই বেতন দিয়ে সে আসলে ঢাকাতে কোথায় থাকতে পারে সেটাও একটা দেখার বিষয়। সে দেখা যায় বস্তিতে থাকতে পারে, হয়তো রেস্টুরেন্টে কাজ করে যে একটা ছেলে, না রেস্টুরেন্টের মালিক হয়তো আরেকটু ভালো জায়গায় হয়তো একটা অ্যাপার্টমেন্ট নিয়ে বা একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছে। এরকম আরো অনেকেই তো আছে। তো এই যে অ্যাফোর্ড করতে না পারার ব্যাপারটা, তো সেইটা কিন্তু ওই একই ছেলে, সে দেখা যাচ্ছে যখন ইতালিতে বা ফ্রান্সে গিয়ে কাজ করছে, সে মাসে $1,00,000 বেতন পাচ্ছে, তার হয়তো 30,000, 40,000 টাকা খরচ হচ্ছে, বা মাসে $1.5 লাখ বেতন পাচ্ছে। সেখান থেকে সে 70-80,000 টাকা হয়তো সেভ করতে পারতেছে, যেটা সে হয়তো বাসায় পাঠাচ্ছে বা নিজে সেভ করতেছে। ওই বেতন তো বাংলাদেশে চাইলেই তো দেওয়া সম্ভব না। বাংলাদেশে তো আমি তাকে ওইখানে চাইলেই 80,000 টাকা বেতন, $1,00,000 বেতন দিতে পারি না। মানে কারণ আমাদের তো ওই অর্থনৈতিক সিস্টেমটা তো, আমাদের ইকোনমি তো এখন ওই সাইজে ওই পর্যায়ে যায় নাই। কিন্তু তবে তুমি যেটা বলছো বা আমিও যেটা মনে করি যে আমাদের ওইখানে যাওয়ার জায়গা আছে, সম্ভাবনা আছে, চেষ্টা করলে সম্ভব। হ্যাঁ, we are a weird country. We are a weird country in the sense যে আমরা হলে কি এমন একটা কান্ট্রি যেখানে হলে কি আমরা আমাদের দেশের নিজের কোনো টাকা নাই, কিছু নাই, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না, কিছু পারি না, বাট আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা একটা করে ড্রাইভার হায়ার করি। এখন তো একটা কর্মসংস্থান, এটাও তো একটা এই কর্মসংস্থান। জিনিসটা কিন্তু আপনি যে রিচ কান্ট্রি গুলোর কথা বললেন, যারা হলে কি 80,000, $1,00,000 টাকা বেতন দিচ্ছে, তাদেরকে কিন্তু বোঝানো যায় না যে আমি এরকম একটা কান্ট্রি থেকে আসছি, এত গরিব কান্ট্রি, বাট আমাদের কিন্তু ড্রাইভার আছে। ড্রাইভার আছে, আমরা নিজেরা গাড়ি চালাই না। ইটস এই জন্যই আমার কাছে জিনিসটা মানে একটু গরম ধারা মানে কনফিউজিং লাগে। এটা হলে আমরা কেন পারতেছি না, না এখন তাইলে তো এই যে 12 লাখ 15 লাখ লোক, এই 12-15 লাখ লোকের তো কর্মসংস্থান হইতো না। 20 লাখ লোক যে এখন গাড়ির ড্রাইভার আছে, মানে ব্যক্তিগত গাড়ির ড্রাইভার যারা, তারা তো তাইলে তাদেরও কর্মসংস্থান থাকতো না, তাদের জন্য তখন তোমাকে অন্য কিছু ভাবতে হইতো। তো সরকার ওইটা কেউ যেতে দিতে চায় না হয়তো, আবার সাধারণ মানুষও যেতে দিতে চায় না, কারণ সাধারণ মানুষও চায় যে তার আন্ডারে একজন ড্রাইভার আছে। এটা একটা মানে কি বলবো, সেই যে ব্রিটিশ কলোনিয়ালিজমের যে একটা ব্যাপার, সেই কালচারটাকে অনেকটা ধারণ বাহক, যে নিজেকে একজন স্যার হিসাবে উপস্থাপন করা বা দেখা, যে আমার আসলে শুধুমাত্র আমরা ইকোনমিক ভাবে আমরা এটা এক্সপ্লেন করতে পারবো না। কোনো ইকোনমিক মডেল বা যেগুলো আমরা যতটুকু জানি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইকোনমিক, বাট আমরা যতটুকু জানি এটা কিন্তু এক্সপ্লেন করা যায় না। অনেকটা এটা কিন্তু বিহেভিয়ারাল সায়েন্স দিয়ে কিন্তু উই ক্যান অ্যাটলিস্ট ট্রাই, বিহেভিয়ারাল সায়েন্স দিয়ে হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ, কেন এটা সম্ভব হচ্ছে না। বাংলাদেশে one of the first of all corruption বা বাংলাদেশে যে একটা সিস্টেমেটিক, প্রত্যেকটা জায়গায় যে একটা সিস্টেমেটিক বাংলা, একটা সিকিউরিটি গার্ডের জব নিতে গেলেও হলে there's a lot of struggle, lot of obstacle আছে। তোমাকে মানে ঘুষ দেওয়া লাগতে পারে, তোমাকে হচ্ছে একজন ক্ষমতাশীল লোকের সাথে পরিচয় থাকা লাগতে পারে, অনেক কিছু দিতে পারে। আর আমরা যেমন হলে we are really proud of $1 billion of
গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাট আমরা হলিকে আমরা হলিকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওনার গুলো তারা হলিকে 10-12 হাজার টাকা বেতন দিতে পারবে নিয়ে। They literally have a back and forth with the orders. They don't want to do that. So income gap is one thing, and then corruption to of course যেটা বললাম, corruption একটা জিনিস, মানে আমাদের তো সিস্টেমেটিক একটা সিস্টেম করে দিয়েছে যে প্রত্যেকটা জিনিসই একটা পাঠা। এর জন্য অনেক মানুষের একটা রিস্কের বা কিছু একটা নেওয়ার, they are willing to take the risk. They're almost getting closer to death to reach Italy than to stay here. So আমার এই জন্যই আমার কাছে মনে হয় কেন আমরা পারবো না, মানে কেন আমরা করি না বা পারবো না, just phrasing in the right way. That's my তো point. আমাদের আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি, যে এই প্রশ্ন রেখেই হয়তো যে আমরা কেন পারবো না। হ্যাঁ, আমাদেরও পারার জায়গা আছে, বা আমরা পারলে চেষ্টা করলে হয়তো আমরাও পারবো ইনশাআল্লাহ। তো সেটা বলি। তো আমাদের দর্শকদের সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন। আপনাদের আশা করি আমাদের সারা পৃথিবী হয়তো আরেকটা শান্তির পথে যাবে। বাংলাদেশেও যে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, তেল, অর্থনৈতিক সহ এই অর্থনৈতিক অনিশ্চয়তাগুলো বা প্রবাসীদের নিয়ে যে অনিশ্চয়তা, এগুলো হয়তো আমরা কাটিয়েও সামনে এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা এবং আসসালামু আলাইকুম।